আমার প্রশ্নটা হচ্ছে ফরজের নামাজ আদায় না করে কি জুম্মার নামাজ কবুল হবে? ফজর মানে ফরজ নামাজ আদায় না করলে, ফরজ ফরজ মানে ভোরে যে নামাজ হয় না, ফজর ফজর আচ্ছা আচ্ছা ফজর। বুঝতে পেরেছি, ফজরের ফরজ নামাজ না পড়ে জুমার নামাজ আদায় করলে হবে কিনা, এটাই তো প্রশ্ন। জি জি জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। জি ধন্যবাদ। ফজর তো অবশ্যই পড়তেই হবে, এটা তো ফরজ এবং যথাসময় পড়তে হবে। কিন্তু তিনি যদি এমন সময় ঘুম থেকে উঠেন, দেখলেন যে সূর্য উঠে গেছে, এটা যদি অনিচ্ছাকৃত হয় এমনভাবে, এটা ঠিক এখন বলা ঠিক হবে না। কারণ হচ্ছে যে এখন এমন এমন প্রযুক্তির সময় আমরা বসবাস করছি, আমি ইচ্ছাকৃতভাবে উঠতে ঘুমিয়ে পারছি থাকা না, এটা কিন্তু সুযোগ নেই। নেই। মোবাইলে আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, বিভিন্ন স্টাইলের আজকের অ্যালার্মের অনেক সাউন্ডেবল অনেক। হ্যাঁ হ্যাঁ জি। তো সুতরাং এই এক্সকিউজ দেওয়াটা ঠিক হবে, এটা লেম টাইপের এক্সকিউজ। তারপরেও আমি ধরে নিলাম কোনো একটা কারণে উঠতে পারেননি, কোনো একটা ইস্যুতে তিনি হয়তো পারেননি, তো যখনই তিনি উঠে যাবেন তখনই তিনি ফজর আদায় করবেন। যদি দেখেন যে সূর্য উঠছে 23 মিনিটের একটা সময় আছে, আওকাতে মুনহিয়া, হ্যাঁ যে নিষিদ্ধ সময়টা বাদ দিয়ে যখনই তিনি উঠবেন ওই সময়টা যদি থাকে একটু লেট করবেন, আদারওয়াইজ উজু করে সাথে সাথে কি নামাজ। এখন আমার ধারণা যে 5:20 বা তার আগ থেকে আওকাতে মুনহিয়া শুরু হয়। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে, এটা আরো পরে আরো বেড়ে যাবে, শীতকালে আরো বেড়ে যাবে। তাহলে ওই নামাজটা আগে পড়বেন, তারপরে জুমাতে যাবেন। এটার সাথে জুমার কোনো সম্পর্ক নাই, দুটো আলাদা ফরজ, ইন্ডিভিজুয়াল। এটা অবশ্যই আদায় করবেন এবং জুমাও অবশ্যই আদায় করবেন। কোনো কারণে যদি তিনি জুমার আগে না পড়তে পারেন তাও কোনো সমস্যা নেই, জুমা অবশ্যই তাকে জুমায় তাকে অ্যাটেন্ড করতে হবে এবং জুমার পরে তিনি আসরের আগে কি পড়ে ফেলতে পারবেন। তবে আরেকটা কথা আমরা কি বলতে চাই, সেটা হচ্ছে আসরের নামাজের পরে কিন্তু কোনো ফরজের কাজা নামাজ পড়া যাবে না, বিশ্বনবী এই ক্ষেত্রে নিষেধ করেছেন। যে একটা প্রসঙ্গে আমরা ছিলাম, যদি একটু বলতেন। আমি যে বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরতে চেষ্টা করছি সেটা ইরানের ব্যাপারে বলেছিলাম, যে পারমাণবিক শক্তির দিক থেকে আপনি ইরান বলেন অথবা আপনি যদি এখনকার সমকালীন বিশ্বে যেগুলি খুব রাইজিং মুসলিম কান্ট্রি, তার মধ্যে তুরস্ক অন্যতম, পাকিস্তান আছে, আপনি আরও যেসব দেশগুলি আছে সব মিলিয়েও কিন্তু যদি আপনি মিলিটারি পাওয়ার হিসেব করেন, সেটা পাশ্চাত্য শক্তি বা অন্যান্য যেসব শক্তি, ধর আপনি কিছু উল্লেখ করলেন কিছু রাষ্ট্রের কথা স্পেসিফিক করে, সেটির তুলনায় কিছুই না। তাহলে এত সংখ্যক, ইভেন এখন সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়ান পিপল মুসলিম কমিউনিটি, তারা তাহলে যে কথাটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম একটি সময়ে ঠিকই ইসলাম সারা পৃথিবীতে আবার সেই সুমহান মর্যাদা অভিষিক্ত হবে, আবার সেই ইসলাম তার শক্তিমতে কায়েম হবে সারা বিশ্বব্যাপী, কি করে সম্ভব? যেহেতু আমরা সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সব দিক থেকে বেশ এতটা পিছিয়ে, অনেক পিছনে, যেটা যোজন দূর, এটা উল্লেখ করার মতো পার্সেন্টেজ। এবং এখানে আরেকটি বিষয় নোটিফাই করতে হয়, সেটা হচ্ছে যে যখন আমরা তাদের সমকক্ষে চলে যাব, তারা আবার তার আরো 200 বছর এগিয়ে যাবে। তারপর একটু সময় আছে কিন্তু আমাদের। এখন আমরা ওই ফতুয়া নিয়ে বসে থাকা কিংবা মানে কোন দিক ফিরে কে নামাজ রফিয়া আদায় করা, এগুলোর সময় কিন্তু এখন আর নেই। একটা বিষয় এখানে একটু বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের যে ইতিহাস, তার মধ্যে আপনি যদি আমেরিকার কথাই বলেন, আমেরিকা তারা আগামী 100 বছর পর কি হবে, কি করবে, পৃথিবী কিভাবে ডমিনেট করবে, তাদের মাস্টার প্ল্যান করা আছে। যেমন আপনাকে একটু ইতিহাসে নিয়ে যেতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন মনরো সাহেব। যখন আমেরিকা শাসন করছিলেন তখন তিনি একটা ডক্ট্রিন ডেভেলপ করেছিলেন, এটাকে বলা হয়েছিল যে মনরো ডক্ট্রিন, অর্থাৎ মনরো একটা থিওরি, যেটাকে বলা হয়েছিল থিওরি অফ আইসোলেশনিজম, মানে আইসোলেট হয়ে থাকতে হবে নিজেকে, এবং অর্থাৎ আমি এমন একটা, এই যে আমি সারা পৃথিবীকে ডোমিনেট করবো, সুপার পাওয়ারশিপ হোল্ড করব, আমি এমন একটা থিওরি নেব, এটা এতটা আইসোলেটেড থাকবে, সারা পৃথিবীর যত শক্তিশালী পাওয়ার থাকুক না কেন, এই থিওরি কেউ জানতে পারবে না, এতটা সিক্রেট, এতটা প্রিজার্ভেশন, হাইলি সিকিউর করে প্রোটেক্টেড করে রাখা হবে। এটা হচ্ছে থিওরি অফ আইসোলেশনিজম। এবং এই থিওরি অফ আইসোলেশনিজমের প্ল্যান হলো যে পরবর্তী 100 বছর কি হবে, তার পরবর্তী 100 বছর কি হবে, এগুলো সবকিছু মাস্টার প্ল্যান করা। এই জন্যই তারা অনেক দূরে। আমরা হোয়াট অ্যাবাউট আওয়ার মুসলিম কমিউনিটি?